ছাত্র রাজনীতির নামে অনেক সমস্যা অতীতে ছিল, তাই বলে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে এটা আমি মনে করি না। আমার রাজনৈতিক আদর্শ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শিবির শুধু একানা, বিরোধী দল হিসেবে এখানে ছাত্র শক্তি আছে, ছাত্র মৈত্রী আছে, ছাত্র ফেডারেশন আছে। ইরান যুক্তরাষ্ট্র যে যুদ্ধ, সেটা একটা বৈশ্বিক যুদ্ধ এবং সারা পৃথিবী এখানে ভুক্তভোগী হয়েছে, বাংলাদেশ একানা। আমি আছি উপমহাদেশের সেই প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজে, এবং আমাদের সাথে যুক্ত আছেন ঢাকা কলেজ ছাত্র দলের আহ্বায়ক জনাব পিয়াল হাসান ভাইয়া। তো ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো আমরা আজকে আপনাকে ধন্যবাদ দিতে চাই, আপনার মূল্যবান সময় আমাদেরকে দিচ্ছেন। তো আমরা কথা না বাড়িয়ে আমাদের যে সাক্ষাৎকার সেটা শুরু করতে চাই। তো আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, ছাত্র রাজনীতিতে আপনি কতদিন যাবৎ যুক্ত আছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের শিক্ষা জীবনে ঢাকা কলেজে আসার পর আমরা ঢাকা কলেজ ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এখন একটি স্বতন্ত্র কাঠামো তৈরি হয়েছে 7 কলেজকে নিয়ে, সেটা হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। আমার ঢাকা কলেজের শিক্ষা জীবন শুরুর পর থেকে আমি ছাত্র রাজনীতিতে সক্রিয়। আজ থেকে প্রায় 12-13 বছরের অধিক সময় আমি ঢাকা কলেজের ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত আছি। লম্বা সময় ধরে আপনি পলিটিক্সে যুক্ত আছেন। তো ঢাকা কলেজে আসলে ছাত্র রাজনীতির পরিবেশটা কেমন আপনি দেখছেন? আপনার অভিজ্ঞতা কি বলে? এখন আমরা ঢাকা কলেজে বর্তমান ছাত্র রাজনীতির পরিবেশ খুব ইতিবাচক দেখছি। প্রত্যেকটা সংগঠন খুব আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে এবং আমাদের সকলের মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি এবং ভালোবাসার বন্ধন রয়েছে। সাধারণ শিক্ষার্থীদের সাথে আপনাদের কেমন সম্পর্ক আসলে? সাধারণ শিক্ষার্থী বলতে আমরা নিজেরাও সাধারণ শিক্ষার্থী, একটা সংগঠনের সাথে সম্পৃক্ত আছি, পদে আছি, শুধু এইটুকুই। এর বাহিরে আসলে আলাদা করে কোনো কিছু বলার নেই। আমরা সাধারণ শিক্ষার্থী যেরকম, আমিও এরকম, আমরা একসাথে চলাফেরা করি, একসাথে খেলাধুলা করছি। তো ক্যাম্পাসে এখন তো বিরোধী দল বলতে শিবিরই আছে, শিবিরকেই বলা হয় সবচেয়ে বড় বিরোধী দল বাংলাদেশে। তো শিবির সম্পর্কে আপনার কি মন্তব্য থাকবে আজকে? শিবির শুধু একানা, বিরোধী দল হিসেবে এখানে ছাত্র শক্তি আছে, ছাত্র মৈত্রী আছে, ছাত্র ফেডারেশন আছে, ইসলামী আন্দোলন যে ছাত্র সংগঠন আছে, ইসলামী ছাত্র আন্দোলন, তো আরো বেশ কয়েকটা ছাত্র সংগঠন রয়েছে। সবগুলো ছাত্র সংগঠনই ঢাকা কলেজের রাজনীতিতে খুবই সক্রিয় এবং দৃশ্যমান। বাস্তবিক অর্থে শিবিরের যতটুকু ভূমিকা, তার চেয়ে বেশি ভূমিকা তাদের ঢাকা কলেজের ছাত্র রাজনীতিতে প্রকাশ্য এবং দৃশ্যমান ভূমিকা অনেক বেশি। ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্র মৈত্রী, তারপর ছাত্র শক্তি আছে। তো ঢাকা কলেজে আপনি সবচেয়ে বড় বিরোধী দল হিসেবে কোন দলকে আপনি দেখছেন? আমি সবাইকে সম্মিলিত ভাবে, আমার বিপরীত মেরুতে যারা দাঁড়িয়ে আছে সবাই আমার বিরোধী। আবার ঢাকা কলেজের প্রেক্ষাপট যদি আমি আপনাকে বলি, তারা সবাই আমার সহযোগী, তারা আমার পরামর্শ দেয়, আমার ভুল ভ্রান্তিগুলা ধরিয়ে দেয়, প্রায় সময় আমাকে ফোন করে কুশল বিনিময় করে বলে যে ভাই আপনাদের এই প্রবলেম, এখানে এটা এই সমস্যা, আবার প্রশংসাও দেয়। অনেক সময় আমাকে ফোন করে তারা ধন্যবাদ দেয় বিভিন্ন বিষয় নিয়ে, আমিও তাদের সাথে পর্যালোচনা করি। আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার থেকে ঢাকা কলেজের ছাত্র রাজনীতি অনেক ইতিবাচক। তো আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন থাকবে, বিরোধী দল হিসেবে সংসদে জামাতের ভূমিকাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? যেহেতু সংসদে অনেকগুলো অধিবেশন হয়েছে এবং তারা ওয়াকআউটও করেছে কয়েকবার, তো এই বিষয়ে আপনি কি বলতে চান? সংসদ একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, তো সেই প্রক্রিয়াতে বিরোধী দল সংসদে যাবে, যুক্তিতর্ক উপস্থাপন করবে, ওয়াকআউট করবে, মতের অমিল হলে তারা ওয়াকআউট করবে, এটাই বাস্তবিক। এবং আমি এখন পর্যন্ত খুব ইতিবাচকভাবেই দেখছি তারা যে কার্যক্রম পরিচালনা করছে। আমি মনে করি যে এর পাশাপাশি যদি তারা রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে, যে গভর্নমেন্ট যে বিষয়গুলোতে ফেল করবে সেই বিষয়গুলো সামনে এনে জনগণের দাবিগুলোকে সাথে নিয়ে তারা যদি রাজপথে থাকে, সংসদে থাকে, আমার মনে হয় কার্যকর একটা সংসদ হবে এবং বাংলাদেশের একটা সুন্দর একটি বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ পাবে। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর উত্তর ছিল। তো ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের ফলে সারা বিশ্বে যে বৈশ্বিক সংকট দেখা দিয়েছে জ্বালানি তেল নিয়ে, সেটা নিরসনে বাংলাদেশের সরকারের প্রতি আপনার কি কি পরামর্শ থাকবে? আপনি নিজেই তো প্রশ্নের মধ্যেই বলেছেন যে ইরান যুক্তরাষ্ট্র যে যুদ্ধ, সেটা একটা বৈশ্বিক যুদ্ধ এবং সারা পৃথিবী এখানে ভুক্তভোগী হয়েছে, বাংলাদেশ এখানে। তো সেই জায়গায় তেলের যে সংকট রয়েছে, আমি মনে করি যে বাংলাদেশের সাধারণ জনগণ এবং আমরা যারা আছি বাংলাদেশের নাগরিক, আমাদের উচিত সহনশীল হওয়া, ধৈর্য ধরা এবং একটা বৈশ্বিক যেহেতু সমস্যা সেটাকে মোকাবেলা করা, এবং আমার মনে হয় যে আমাদের সকলের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা যাতে পৃথিবী সুন্দর হয়ে যায়, বসবাসের উপযোগী হয়ে যায় এবং যুদ্ধ থেমে যায়।
ধন্যবাদ। তো ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজ দুইটা পাশাপাশি হওয়ায় কিছুদিন পর পর খুব ঘন ঘন সংঘর্ষের ঘটনা ঘটে। আসলে এইটার মেইন কারণ বলে আপনি কোন জিনিসটাকে মনে করছেন এই সংঘর্ষের? কারণ পাশাপাশি তো অনেক কলেজ আছে, অনেক বিশ্ববিদ্যালয় আছে পাশাপাশি, কিন্তু এরকম যে এত ঘন ঘন সংঘর্ষ হয়, তো এটার পিছনে কি কোনো ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের যে সমস্যাটা সেটা আসলে দীর্ঘদিনের। এখানে দেখা গিয়েছে যে ইন্টারমিডিয়েট আছে, আপনি জানেন যে ঢাকা কলেজে, আইডিয়াল কলেজ একটি ইন্টারমিডিয়েট কলেজ। সেই জায়গায় ইন্টারমিডিয়েটের বন্ধু বান্ধব একসাথে কোচিং করে, একসাথে পড়াশোনা করে, একসাথে খেলাধুলা করে। ওদের ওই বন্ধুত্বের কিছু কলহ থেকে যায়। আপনারও যদি আপনি আপনার ক্লাসমেটদের সাথে উঠা বসা করেন, সেখানেও আপনার কিছু কিছু সমস্যা তৈরি হয়। তো এগুলারে তারা বড় করে মানে রাস্তাঘাটে নিয়ে আসে, যেটা আসলে রাস্তাঘাটে আনার বিষয় না। এবং মিডিয়াতেও চলে আসার কারণে এটা খুব বেশি পপুলার হয়ে গেছে। এবং আপনি জানেন যে বর্তমানে অনেক বেশি মিডিয়া হয়ে গেছে, যারা মাল্টিমিডিয়া মানে মোবাইলের মাধ্যমে ভিডিও ধারণ করে, সবাই এখন সাংবাদিক হয়ে গিয়েছে। তো আমার মনে হয় যে কিছু কিছু বিষয় আসলে এড়িয়ে যাওয়া উচিত ছিল, যে যেটা জাতীয় নিউজ হওয়ার যোগ্য না সেটাকে যদি আমরা একটু পাশ কাটিয়ে যাই। দুই বন্ধুর কলহ এটাও আমরা ছেড়ে দিচ্ছি, স্বামী স্ত্রীর কলহ এটাও আমরা ছেড়ে দিচ্ছি, যার কারণে মনে হচ্ছে যে প্রতিনিয়তই ঝগড়া হচ্ছে। আসলে প্রতিনিয়ত না, এটা মাঝে মাঝে বড় আকার ধারণ করে। আর ছোটখাটো সমস্যা তো আপনি জানেন যে পরিবারেও লেগে থাকে, সমাজে তো লেগেই থাকে। এই বিশেষ আর করে কি। এখানে সোশ্যাল মিডিয়াকে আপনি হ্যাঁ, আমি কিছুটা দায়ী দায়ী করছি। করছেন? জি। তো মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন সামনে এসএসসি পরীক্ষায় পরীক্ষার কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা বসানোর চিন্তা ভাবনা করছে। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটা আমি পজিটিভ মনে করি, কারণ আমি এজ এ স্টুডেন্ট হিসাবে মনে করি যে আপনি আপনি আমি আমরা যদি পড়াশোনা করে যাই, সিসি ক্যামেরা থাকলো নাকি কড়া গার্ড হলো এটা দেখার বিষয় না, আমরা আমাদের পরীক্ষাটুকু দেব। আমার মনে হয় যে আমাদের ছাত্র বন্ধু ছাত্র ভাই যারা আছে, এসএসসি পরীক্ষার্থী, সবার পড়াশোনায় মনোযোগী হওয়া উচিত। আমি কি সিসি ক্যামেরা হলো, আমার পরীক্ষার হল কি, কোথায় কি, পরীক্ষা দেওয়ার মতো পরিবেশ যদি থাকে, আর সেখানে যদি প্রশ্নপত্র ফাঁস না হয়, সঠিক কাঠামোর মধ্য দিয়ে প্রশ্নপত্র আসে, এবং আপনার মানে উম, পরীক্ষা দেওয়ার মতো যদি বসার জায়গা থাকে, পরীক্ষা দেবে। ধন্যবাদ। তো বিশ্ববিদ্যালয় ওই কলেজগুলোতে ছাত্র রাজনীতিকে আপনি কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন? যেহেতু 5 তারিখের পরে একাংশ সারা দেশের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের একাংশ চেয়েছিল যে ক্যাম্পাসগুলোতে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি না থাকুক। তো এই বিষয়ে আপনি কি বলতে চান আসলে? আসলে আমি আমার ওই সকল সহযোদ্ধা বন্ধুদের লেজুর ভিত্তি শব্দটার অর্থই আমি বুঝিনি, এখন পর্যন্ত আমার বুঝে ওঠে না। কারণ ওই সময় যারা আপনি দেখতে পেয়েছেন যে যারা লেজুর ভিত্তি নিয়ে খুব বেশি জোরালো আন্দোলন করেছে, তারা ইতিমধ্যে বিভিন্ন সংগঠনে তাদের নাম রয়েছে, তারা সংগঠনে বিভিন্ন দায়িত্ব পালন করছে দীর্ঘদিন যাবৎ। এটা যখন প্রকাশিত হয়েছে, এই যে তাদের দ্বিচারিতা, তাদের নিজেদের মধ্যে যে নিজের প্রতি নিজের কন্ট্রোল নেই, সে নিজে মুখে বলছে আন্দোলন করছে একটা বিষয় নিয়ে, আবার সে নিজে ওইটার সাথে সম্পৃক্ত, লেজুর ভিত্তিতে সম্পৃক্ত। তো সেই জায়গাটা আমি মনে করি এটা জাস্ট একটা বিশৃঙ্খলা এবং একটা ষড়যন্ত্রের অংশ ছাত্র রাজনীতির এগেনস্টে। আর বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি খুবই জরুরি। আপনি জানেন যে ছাত্র রাজনীতির দ্বারা আমরা যে যে বিষয়গুলো আমাদের সামনে নিয়ে আসা হয়, সেই বিষয়গুলো কিন্তু আসতো না। এবং শিক্ষার্থীদের কল্যাণে যদি ছাত্র সংগঠনগুলো কাজ করে, তাহলে ছাত্র রাজনীতি খুবই জরুরি। আর সব বিষয়েরই কিছু কিছু সমস্যা থাকে। ছাত্র রাজনীতির নামে অনেক সমস্যা অতীতে ছিল, তাই বলে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে এটা আমি মনে করি না। ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ উত্তর দেওয়ার জন্য। তো আমরা হয়তো বা কিছুক্ষণের মধ্যে আমাদের সাক্ষাৎকার শেষ করে দেবো, তারও আগে কিছু প্রশ্ন রয়েছে আপনার কাছে আমার। তো এটা হয়তো বা ব্যক্তিগত প্রশ্ন হতে পারে, আপনার রাজনৈতিক আদর্শ আসলে কি? আমার রাজনৈতিক আদর্শ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আপনি জানেন যে উনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন, এবং উনি মানে বাংলাদেশের যত রাজনৈতিক সংগঠন রয়েছে, আওয়ামী লীগ, বিশেষ করে জামাত ইসলামের মতো রাজনৈতিক সংগঠনকে রাজনীতি করার সুযোগ সুবিধা দিয়েছিল। এবং খুবই ছোট্ট সময়ের মধ্যে উনি ওনার কর্মজীবন থেকে এসে রাজনীতিতে যখন পদার্পণ করেছেন, খুব ছোট্ট সময়ের মধ্যে উনি বাংলাদেশকে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছিল যে বাংলাদেশ সারা পৃথিবীর বুকে, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে প্রতিষ্ঠা পেয়েছিল এবং উন্নয়নশীল রাষ্ট্র হিসাবে এগিয়ে যাচ্ছিল। তো সেই জায়গা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসলে আজ পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে অমর হয়ে আছেন। তো ধন্যবাদ। তো জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট আহ, তার অধ্যাদেশের যে কার্যকারিতা সেটা হারিয়েছে অলরেডি। তো সেই বিষয়ে আপনার কোনো বক্তব্য থাকবে কিনা? জুলাই গণ অভ্যুত্থানে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, সেটা আসলে কোনো লিপিবদ্ধ আকাঙ্ক্ষা ছিল না। কোনো আহ, মানে আপনার কোনো আকাঙ্ক্ষা এরকম মানে
লিপিবদ্ধ ছিল না, যেটা জনসম্মুখে ফ্ল্যাশ করার পর জনগণ উদ্বুদ্ধ হয়ে সে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। আপনি জানেন যে দীর্ঘদিনের ফ্যাসিস্ট সরকারের যে রোষানলের শিকার হয়েছিল বাংলাদেশের জনগণ, সেই জনগণ যখন ক্ষোভে ফুটে উঠছিল, ধারাবাহিকভাবে ধীরে 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 এসে জুলাই আগস্ট আন্দোলন একটা ঐক্যবদ্ধ আন্দোলন রূপ নিয়েছে, এবং সেই জায়গা থেকে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, এক একজনের এক একটা আকাঙ্ক্ষা নিয়ে তারা রাজপথে নেমেছিল, সেটাকে এক করে লিপিবদ্ধভাবে যদি আমরা বলা হয়, সেটা হলো আপনার সাম্য, মানবিক মর্যাদা এবং গণতান্ত্রিক মূল্যবোধ। সেই বিষয়টাকে মূল্যায়ন করে সামনের দিনে যদি এগিয়ে যেতে পারে বাংলাদেশ, তাহলে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা আপনার পরিলক্ষিত হবে। এবং আমি যদি বিশেষভাবে বলি যে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনো ধূলিসাৎ হয়ে যায়নি। এটা আমরা জুলাই গণ অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছে, যারা আমরা রাজপথে ছিলাম, দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে এবং জুলাই গণ অভ্যুত্থানে সুস্পষ্টভাবে আমরা সক্রিয় ভূমিকা রাজপথে দেখিয়েছি। আসলে আমাদের আশা এখনো রয়েছে যে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। ৭১ মুক্তিযুদ্ধে যেরকম আমরা ভুলে যাইনি, জুলাইয়ের গণ অভ্যুত্থান আমরা ভুলে যাব না। 24-এ আওয়ামী লীগের ভূমিকা নিয়ে আপনার কোনো মন্তব্য থাকবে কিনা, অথবা আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কোনো মন্তব্য থাকবে কিনা? 24-এর না, শুধু আওয়ামী লীগের 2008 সাল পরবর্তী সময়ে বাংলাদেশে জুলাই আগস্ট আন্দোলন পর্যন্ত যত রকমের কার্যক্রম ছিল সবগুলোই প্রশ্নবিদ্ধ, এবং সবগুলা কার্যক্রমই ছিল প্রশ্নবিদ্ধ, এবং তার কারণে আজকে তারা পতিত হয়েছে এবং তারা বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছে। আমার মনে হয় বাংলাদেশের রাজনীতিতে যদি তাদের ফিরতে হয়, তাহলে তাদের এই অনুশোচনা এবং তাদের যে জবাবদিহিতা, যে বিষয়টা তারা এতদিন করে এসেছে, সেটার জন্য বাংলাদেশের জনগণের কাছে তারা ক্ষমা চাইতে হবে। এবং যারা যারা এই সব দুষ্কৃতি কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল, তাদেরকে আইনের আওতায় আসবে এবং তাদের বিচার কার্য পরিচালনার জন্য আওয়ামী লীগ তাদেরকে সহায়তা করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর দুটি প্রশ্ন হয়তো বা থাকবে। তো আগামীতে যারা ছাত্র রাজনীতিতে আসতে চায়, বিশেষ করে আপনার ক্যাম্পাসে, তাদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা থাকবে কিনা? তাদের উদ্দেশ্যে শুধু একটাই বার্তা, সে সচেতন হতে হবে, তার পড়াশোনা করতে হবে। সে যত বেশি নিজে পড়াশোনা করবে, যত বেশি পড়াশোনা করবে, তত বেশি সচেতন হবে, আর যত বেশি সচেতন হবে, ঠিক তত বেশি তারা মানে মানুষের কল্যাণে, ছাত্র বন্ধুদের কল্যাণে কাজ করতে পারবে। আর একটা মানুষ যখন ছাত্র বন্ধুদের কল্যাণে কাজ করবে, নিজেকে সঁপে দেবে, নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা ভালোর দিকে নিয়ে যাবে, ঠিক তখনই সে একজন ছাত্রনেতা হিসেবে আবির্ভাব করবে, এবং সে যদি কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত হতে চায়, সে সংগঠনও ভালো পর্যায়ে যাবে। তো আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন, সেটা ব্যক্তিগত হবে। তো আগামী 5 বছর পরে আপনি নিজেকে কোথায় দেখতে চান আসলে? এটা তো আসলে আমি জানি না আমি কোথায় যাব, তবে আমার নির্দিষ্ট একটা প্ল্যান আছে। আমি যেহেতু ছাত্র রাজনীতি করতেছি, আমি চাই আমি আমি রাজনীতিতে যে করতে পারি, আর যদি কোথাও সুযোগ হয় আমি জনগণের কল্যাণে কাজ করার চেষ্টা করব। তো অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে, আমাদেরকে আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। তো প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনাব পিয়াল হাসান ভাইয়ার বিশেষ সাক্ষাৎকার। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।